নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের সহানুভূতির প্রয়োজন। সমাজের সকল অংশের মানুষ থেকে তারা সহানুভূতি না পেলে জীবনে চলার পথে তাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনজন দিব্যাঙ্গকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও এই তিন দিব্যাঙ্গ যাবতীয় প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতাকে দূরে রেখে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। সম্মাননা প্রাপ্ত এই তিন দিব্যাঙ্গ হলেন জগন্নাথ ঋষি দাস। তিনি হাত দিয়ে কাজ করার স্বাদ কখনোই ভোগ করতে পারেননি, কারণ তার দুটি হাতই নেই। সুশান্ত নাম চোখে দেখতে পান না। সঙ্গীতা দাস, যিনি কানে শুনতে পান না, যার কারণে কারোর সঙ্গে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি। এই তিন দিব্যাঙ্গকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি স্মারক উপহার তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, দিব্যাঙ্গরা সবসময় তার কাছে বিশেষ নাগরিক হিসেবে পরিচিত। সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে তাদের প্রতি সহানুভূতির প্রয়োজন। তাদের পাশে থাকতে হবে সমাজের সকল অংশের মানুষকে। প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয় রাজ্যপালের সামনে। দাবিগুলি অতি সত্বর পূরণের আশ্বাস দেন রাজ্যপাল। সেই সঙ্গে আশ্বস্ত করেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নানা সাহায্য ও সহযোগিতা করার। भगवान कुछ कम दिए, इसके लिए अपन सिंपैथी बताने का नहीं है। वी हैव टू एनकरेज देम, उसको अच्छा आगे जाने के लिए ये अपन मजबूर करना है। जब सब कुछ रहने के बावजूद भी बहुत से इल थिंकिंग पीपल, गलत सोचने का आदमी भी बहुत दिखते हैं, मगर ये स्पेशल सिटीजन्स वो हर बार मुस्कुराते रहते हैं, कॉन्फिडेंस बताते हैं। उसी इसमें अभी जो अपन देखे हैं वो उससे स्पष्ट होता है। वो स्पेशल सिटीजन्स, उनको अपन एनकरेज करना है। मेरे पास रिप्रेजेंटेशन आया है, मेरे पहले बात करे से वो भी बोले हैं, गवर्नमेंट से ये कमेटी के लिए चेयरमैन बनाना है। अभी इंचार्ज इसमें चल रहा है, उसके लिए मैं पूरा कोशिश करूंगा। এদিন বড় পর্দায় সম্মাননা প্রাপ্ত দিব্যাঙ্গদের নানা কৃতিত্ব তুলে ধরা হয়। আর বড় পর্দায় এ সমস্ত কৃতিত্বগুলো স্পষ্ট করে দিয়েছে তারা কোনো অংশেই স্বাভাবিক সচেতন মানুষের তুলনায় পিছিয়ে নেই। সান্দন টিভি। সুদীপ রায় বর্মন দিল্লি যাওয়ার আগে জল্পনা জিয়ে রেখে শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে তীব্রামথা ও কংগ্রেস দলের নেতৃত্বদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দ্বিধাগ্রস্ত দুই পার্টি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লি যাওয়ার আগে তীব্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার সাথে বৈঠক করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দ্বিধাগ্রস্ত তীব্রামথা দল ইন্ডিয়া জোট নাকি এনডিএ জোটের হাত ধরবে, সেই সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল। তীব্রামথা দলের নেতৃত্বরা একবার বিজেপি দলের নেতৃত্বদের সাথে বৈঠক করছে, আবার বৈঠক করছে কংগ্রেস দলের নেতৃত্বদের সাথে। তা থেকেই স্পষ্ট তীব্রামথা দলের নেতৃত্বরা কার হাত ধরবে সেই সিদ্ধান্তে এখনো পৌঁছতে পারেনি। এরই মধ্যে শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে তীব্রামথা ও কংগ্রেস দলের নেতৃত্বদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। তীব্রামথা দলের পক্ষে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা।
দুদলের নেতৃত্বদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। বৈঠক শেষে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, জনজাতিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি দল। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রবিবার কংগ্রেস দলের স্ক্রিনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে। সেখানে লোকসভা নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইতিপূর্বে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সাথে আলোচনা করা হয়েছে। এদিন তীব্রামথা দলের নেতৃত্বদের সাথে আলোচনা করা হয়েছে। ত্রিপুরা বিধানসভাতে তীব্রামথার নেতৃত্ব, তাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহাশয়, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মহাশয়, প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার শাহ মহাশয় এবং আমরা চারজন একটু কথাবার্তা বলেছি কিভাবে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে ইন্ডিজিনিয়াস পিপলদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কথা দিয়েও কথা রাখেননি। এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে বিস্তারিত। আর যে কথাটা আসবে বললেন, কালকে আমাদের দিল্লি যাত্রা, পরশু সকালবেলা আমাদের স্ক্রিনিং কমিটির মিটিং, ওখানে নির্বাচন নিয়ে, সংগঠন নিয়ে, সমস্ত বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা হবে। ইতিমধ্যে গতকালকেই সিপিএমের যিনি সম্পাদক, ওনার সঙ্গে বিধানসভাতে আলোচনা হয়েছে জিতেনবাবুর সাথে, আমাদের আশিসবাবু। রাজ্যের এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির উপর আমাদের কি করণীয়, এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা হয়েছে। এখন দেখা যাক, আমরা কালকে যাচ্ছি, প্রদ্যুৎবাবু অনিমেষ বাবুদের কাছে আমরা বলে এসেছি যা বলার, সবটা তো এখানে আমরা প্রকাশ করতে পারি না। তো ওনারা নিশ্চয়ই সবটা আমাদের কথা, তার যৌক্তিকতা কিংবা তার সিরিয়াসনেস নিয়ে ওনারা ভাববেন। আমরা তো আশা করি আগামী দিন কিছু ভালো কিছু হবে। অপরদিকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানান, তীব্রামথা দলের পক্ষ থেকে বক্তব্য কংগ্রেস নেতৃত্বদের সামনে তুলে ধরা হয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে এই বিষয়ে আলোচনা করবে, তারপর তারা তাদের বক্তব্য জানাবে। তবে অনিমেষ দেববর্মা জানান, বৈঠকে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। And then we have heard, and then we also told that what do we want from the central. I just want to tell all of you that because of Indira Gandhi, we got ADC here, and because of Rajiv Gandhi, 3 more ST reserve seats also we got. That much I can tell. Congress knows about our problems. We said that okay, we'll discuss in the party and then we'll take the call. And they are going to Delhi tomorrow, I think. So once they come back, they will let us know, or we also will discuss in the party and we'll come back to you all after our meeting. You had a talk in Delhi also on your rights, on your demands. Yeah, we have been talking. You know, see, we were talking with Government of India. This talk will go on because it is with the government. But today politically they have come here. They are not in the government, but this is political talk. That's it. I think more updates will come. Mr. Raghunathan had expressed very strong hopes that they have put forth their demands and their stand, and he was hopeful that something positive will come in a few days. What is your expectation out of it, sir? See, I'm telling the same thing, that we have to discuss in the party, and then we'll come with the update. But already Congress have an alliance with CPM in India, to India alliance. See, those things, Congress, CPM, everyone will think. Okay. So definitely they know that they have aligned with CPM. Still they have come, right? Yeah. Okay.
উভয় দলের নেতৃত্বরা বৈঠকের আলোচনার বিষয় নিয়ে স্পষ্ট কোনো কিছু না জানালেও একটা বিষয় স্পষ্ট, লোকসভা নির্বাচনকে সামনে রেখে দু দলের নেতৃত্বদের মধ্যে আলোচনা হয়েছে। কংগ্রেস ও তীব্রমথা দলের নেতৃত্বদের মধ্যে বৈঠককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তবে দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। রাজ্যে ভারতীয় জনতা পার্টির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তীব্রমথা। আসন রফার সমাধান সূত্র এখনো আটকে রয়েছে। বেশ কয়েকটি ম্যারাথন বৈঠক ও সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যেই। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তীব্রমথার সঙ্গে টাগ অফ ওয়ারে নেমে পড়ল কংগ্রেস। অর্থাৎ আসন রফা নিয়ে শুরু হয়ে গেল দড়ি টানাটানি। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে তীব্রমথার স্ট্যান্ড পয়েন্টও সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। আর এখান থেকেই শুরু স্ট্র্যাটেজি তৈরির মেগা কৌশল। সান্দন টিভি। গত 11 ফেব্রুয়ারি জার্মানির কাছে নাইমবাগে একটি ইন্টারন্যাশনাল অর্গানিক ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়। এর মধ্যে 100-র অধিক দেশ অংশগ্রহণ করেছে। ভারতের পক্ষ থেকেও অংশগ্রহণ করা হয়েছে। পৃথিবীর যেসব দেশ অংশগ্রহণ করেছে তাদের অর্গানিক খাবার কি কি আছে, অর্গানিক ফসল উৎপাদনে সেই দেশের ভূমিকায় কি এবং কি কি ফসল অর্গানিকভাবে করছে সেই বিষয়ে জানতে প্রতিনিধি দল ত্রিপুরা থেকে গিয়েছিল। 13, 14, 15, 16 ফেব্রুয়ারি এই অর্গানিক ফেয়ার হয় এবং সেখানে গিয়ে প্রত্যক্ষ করা গেছে সবকিছুই অর্গানিক ভাবে উৎপন্ন করা সম্ভব। সেখানে গিয়ে লক্ষ্য করা গেছে গরুর দুধ এবং অ্যালকোহল পর্যন্ত অর্গানিক ভাবে তৈরি করা যায়, তা সম্ভব। শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরো বলেন, 2018 সালের আগে ত্রিপুরা রাজ্যে জৈব চাষের জমি ছিল 2000 হেক্টর। 6 বছরে বেড়ে দাঁড়িয়েছে, আজকের দিনে হয়েছে 20,161 হেক্টর। 2018 সালের আগে জৈব চাষীর সংখ্যা ছিল 2504 জন। বর্তমানে বের হয়েছে 17,337 জন। সর্বমোট রয়েছে 19,841 জন। আগামী 2024-25 অর্থ বছরে জৈব চাষে জমি বাড়ানো হবে, 5,500 হেক্টর জমি করা হবে। এর জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেয়ে গেছে। সহসাই এর কাজ শুরু হবে। রাজ্যেও বিভিন্ন ফসল অর্গানিকভাবে উৎপাদন করার জন্য সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। পৃথিবীর যতগুলি দেশ ওখানে এসেছে তাদের অর্গানিক ফুড কি কি আছে, তারা কি কি অর্গানিক ফুড নিয়ে এগোচ্ছে এবং অর্গানিক ক্ষেত্রে তাদের ভূমিকা কি, ওই দেশের ভূমিকা কি এবং কি জাতীয় ফসল ওরা অর্গানিক জৈব চাষে করছে, সেটার জন্য আমরা গিয়েছিলাম। 13, 14, 15, 16 4 দিনের অর্গানিক ট্রেড ফেয়ার। ওখানে যাওয়ার পর আমাদের অভিজ্ঞতা দেখেছি যে পৃথিবীর প্রায় সব জিনিসই অর্গানিকের হয়। শুধু ধান নয়, শুধু বাঁধাকপি নয়, শুধু কমলা নয়, আপেল নয়, এমনকি কসমেটিক্স, অ্যালকোহল, মিল্ক মানে গরুর দুধ মানে অর্গানিক নয়। গরু যে জিনিসটা খাবে সেই গরুটা যখন দুধ দেবে সেটার উপর নির্ভর করবে সে অর্গানিক আইটেম কিনা। তো সেখানে আমরা গেছি, সবগুলি স্টল ঘুরতে পারি, 100-র উপরে স্টল। আমরা 30-40টা দেশের স্টলে যেতে পেরেছি। 4 দিন নয়, 10 দিনও সম্ভব হবে না, যতটুকু সম্ভব। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিশালগড়ের 60টি বুথের মধ্যে 36টি বুথে আধিপত্য বজায় রেখেছিল ভারতীয় জনতা পার্টি, আর 24টি বুথে আধিপত্য বজায় রাখতে পারেনি গেরুয়া শিবির। কিন্তু এবারে লোকসভা নির্বাচনে বিশালগড় বিধানসভা কেন্দ্রের 60টি বুথে জয়লাভ উপহার দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে। এর জন্য আর প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে কার্যকর্তাদের। শুক্রবার বিশালগড় মন্ডল কনভেনশনে যোগ দিতে এসে দলীয় কার্যকর্তাদের এরকমই টনিক দিয়ে গেলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
শুক্রবার ভারতীয় জনতা পার্টির বিশালগড় মণ্ডলের উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কনভেনশনের আনুষ্ঠানিক সূচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিশালগড় কেন্দ্রের 7টি বুথের মধ্যে 36টি বুথে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবারে লোকসভা নির্বাচনে 7টি বুথে জয়লাভ উপহার দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে। এর জন্য দলীয় কার্যকর্তাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এই কনভেনশন থেকে। এইবার 2023-এর বিধানসভা নির্বাচনে আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা বিশালগড়ের মান ইজ্জত সমস্ত কিছু রক্ষা করেছেন আমার এই বিশালগড়ের যারা কার্যকর্তারা। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, মাননীয় সুশান্ত দেব মহোদয় যখন উপস্থিত নিচ্ছিলেন, অমিত্র কিছু বলছিলেন যে এখানে এই বিশালগড়ে প্রায় 60,000 ভোটার, 50,000 ভোটার, আর এই 50,000 ভোটারে এখানে 2200 কার্যকর্তাকে এখানে ডাকা হয়েছে। কাজে প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির লিডার এখানে ডাকা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানিয়েছেন, বিশালগড় মণ্ডল পরীক্ষিত, সাংগঠনিক দিক থেকে সবচেয়ে বেশি শক্তি সমৃদ্ধ বিশালগড় মণ্ডল। টোটালি সাংগঠনিক। এইখানে যারা বসে আছেন আপনারা বিশালগড় মণ্ডলকে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের নেতৃত্বে আমি বিশালগড় থেকে বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে, আপনাদের সকলের সাংগঠনিক দক্ষতায় আপনারা বুথ স্তর পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠা প্রমুখ আপনারা দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করছেন। আজকে এই সভার মাধ্যমে আমাদের নেতৃত্বরা, বিজেপির রাজ্য সম্পাদক অমিত রক্ষিত সহ দলীয় অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। তিনি এই কনভেনশনে বিশালগড় মণ্ডলের কার্যকর্তারাও উপস্থিত ছিলেন। শান্তন টিভি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বক্সনগর মণ্ডলের উদ্যোগে শুক্রবার দুপুরে কমলনগর কমিউনিটি হল মাঠে এক পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ এবং প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। এছাড়া বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন, রাজ্য বিজেপির পৃষ্ঠা প্রমুখ কো ইনচার্জ সুভাষ সরকার উপস্থিত ছিলেন। এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের সভাপতিত্ব করেন বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা। সম্মেলনে বক্সনগর মণ্ডলের 7 শতাধিক পৃষ্ঠা প্রমুখের মধ্যে 536 জন পৃষ্ঠা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য থেকে 35 বছরের সিপিএম সরকারকে উৎখাত করেছে বিজেপির। কোনো এক সময় রাজ্যে বিজেপির সংগঠন বলতে কিছুই ছিল না। পৃষ্ঠা প্রমুখরা সক্রিয় ছিল বলেই দীর্ঘকাল শাসনে থাকা সিপিএমকে উৎখাত করা সম্ভব হয়েছে। তাই পৃষ্ঠা প্রমুখরাই দলের চাবিকাঠি। আমি একটি কথাও কাজের কথা আপনাদের বলবো না, আমার বলার জায়গা বলবো, ওনাদেরকে বলবো। আমার মন্ডল প্রেসিডেন্ট বলেছেন এই রাস্তাটার কাজ হয়ে যাবে। আমি শুধু মন থেকে একটা কথা বলতে চাই, এই কিছুদিন আগে যখন নির্বাচনটা হয়েছে এইরকম সভা করে আমি হাত জোর করে আপনাদেরকে বলেছিলাম, আমাকে দয়া করে একবার বিশ্বাস করুন, আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো। আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাই। আপনাদের ভোটটা আমি ঋণ হিসাবে চাই। আমাকে ভোট দেন, আমি আপনার এই ভোটটা 4 বছরের সুদে আসলে ফেরত দেব। আমি এমএলএ, আমাকে বানিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন শুধু এই রাস্তাটা করার জন্য নয়। আপনারা আমাকে এমএলএ বানিয়েছেন বক্সনগর থেকে রহিমপুর হয়ে পুটিয়া রাস্তাটা করানোর জন্য নয়, যার জন্য যেই দিন আমি বক্সনগরের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি চাহিদা, প্রত্যেকটি জিনিস আমি পরিপূর্ণ করতে পারবো, সেই দিন আমি বলবো যে আমি কাজ করেছি। সত্য করে বলছি, আমার হৃদয়ে হাত দিয়ে বলছি। অনেক সময় রাতের বেলা মনে হয় যে আমাকে যদি উপরওয়ালা সৃষ্টি করতে একটু শক্তি দিত, যেই মানুষগুলো ডেইলি আমার সাথে দেখা করে
তার চাই। আগামী 1 মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 2 মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে সিবিএসইর পরীক্ষা শুরু হয়ে গেছে। এছাড়াও স্কুলের বিভিন্ন ক্লাসের বার্ষিক পরীক্ষা চলছে। সার্বিকভাবে সারা রাজ্যে পরীক্ষার মরশুম চলছে, কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে খেলা মেলার নাম করে আসর বসানো হচ্ছে এবং এই খেলা মেলায় মাইক বাজিয়ে শব্দ সন্ত্রাস চলছে। এর জন্য মূল দায়ী শাসক দলের নেতা মন্ত্রীরা। তারা খেলা মেলার নাম করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। শুক্রবার ছাত্র যুব ভবনে এসএফআই এবং টিএসইও যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলে রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি উদাহরণস্বরূপ বলেন, বরদোয়ালি স্কুলের মাঠে মেলা, ফটিকরায় স্কুল মাঠে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে মেলার আয়োজন করা হয়। এমন স্পর্শকাতর সময়ে এই ধরনের অনুষ্ঠান একজন দায়িত্বশীল মন্ত্রী করতে পারে, সেটা ভাবা যায় না। এর বিরুদ্ধে রাজ্য পুলিশের আইজির গত 1 সপ্তাহ আগে দাবি করা হয় তিনি এর কোনো সদুত্তর দেয়নি। 24 ফেব্রুয়ারি রাজ্য পুলিশের মহান নির্দেশকের কাছে দাবি করা হবে যাতে অবিলম্বে শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ এবং এইগুলি যাতে বন্ধ করা হয়। এনআইটি কর্তৃপক্ষ গবেষকদের ফেলোশিপ সংশোধন করা হচ্ছে না তাদের প্রাপ্য টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য। তাদের প্রাপ্য বেতন যদি অবিলম্বে মিটিয়ে না দেওয়া হয় তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলন পথে হাঁটবে এসএফআই। পাশাপাশি শিক্ষক সংকট নিয়ে সমালোচনা করেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। আমরা জানি যে আগামী 1 মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 2 মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলছে। তার সঙ্গে সিবিএসই পরিচালিত যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাছাড়াও স্কুলের বার্ষিক পরীক্ষা, কলেজের পরীক্ষা, সামগ্রিকভাবে রাজ্যের মধ্যে একটা পরীক্ষার মরশুম চলছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলা মেলার নাম করে বিভিন্ন ধরনের আসর বসানো হচ্ছে। সেই আসরের মধ্যে শব্দযন্ত্র ব্যবহার করে আওয়াজ এলাকার একেবারে প্রান্ত থেকে প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। যদি সংক্ষেপে বলা হয়, শব্দ সন্ত্রাস চলছে এবং এই শব্দ সন্ত্রাসের ঘটনা তৈরি করার ক্ষেত্রে যারা মূল দায়ী এরা হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে একেবারে শাসক দলের কর্তা ব্যক্তিরা, হোমরা চোমরারা। এরা নানা রকম উৎসবের নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার মরশুমে ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্ন ঘটাচ্ছে। বরদোয়ালি স্কুলের মাঠ দখল করে সরস্বতী পুজোর নাম করে সেখানে উৎসব বসানো হয়েছিল। স্কুল চলাকালীন সময়েই এই ধরনের আসর চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে, উনি বক্তব্য রেখেছেন। গতকাল ফটিকরায় স্কুলের মাঠে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, যিনি মন্ত্রিত্ব পাওয়ার পর আমরা দেখেছিলাম বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মীদের ধমকানো চমকানোর কাজে ব্যস্ত ছিলেন, আজকে সেই মন্ত্রী বাহাদুর ওনার নিজ বিধানসভা এলাকায় পরীক্ষার প্রাক মুহূর্তে বাইকের নম্বর প্লেট ঢেকে মস্তানি করে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ল বখাটের যুবক। স্থানীয়দের সহযোগিতায় রাজধানী উত্তর গেট এলাকায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছে অবিনাশ ধানুক নামে এই যুবক। ট্রাফিক আইন অমান্য করে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল এক যুবক। ঘটনা শুক্রবার দুপুরে রাজধানী আগরতলা শহরের বুকে। জানা যায়, অবিনাশ ধানুক নামে এক যুবক এই দিন আগরতলা শহরের বুকে বাইক নিয়ে বের হয়। ট্রাফিক সিগন্যাল অমান্য করে সে ট্রাফিক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় সে দুর্ঘটনার কবলে পড়ে। তখন ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ বাইকটিকে আটক করে। এক ট্রাফিক পুলিশ জানান, রেড সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অবিনাশ ধানুক। পালিয়ে যাওয়ার সময় সে দুর্ঘটনার কবলে পড়ে। বাইকের নাম্বারে ব্ল্যাক টিউব লাগানো রয়েছে। অনলাইন ফাইন থেকে বাঁচার জন্য সে এই অসৎ উপায় অবলম্বন করেছে। এদিকে বাইকটিকে আটক করার পর ট্রাফিক পুলিশ বাইকটিকে ট্রাফিক ভবনে নিয়ে যায়।
মানে কিভাবে হয়েছে ঘটনাটা? এদিকে রেড সিগন্যাল আসছিল, হ্যাঁ রেড সিগন্যাল উইদাউট হেলমেট রেড সিগন্যাল গাড়ি দিয়েছিল হারজন থেকে তারপরে আমি সামনে গিয়ে আটকে গেলাম, হ্যাঁ আমাদেরই বাড়ি মারে গেলে বাড়ি মারে গিয়ে আটকেলাম আর কি। এবার দেখা দিল হ্যাঁ বাইকের নাম্বার প্লেটটা সেটা লাগাই না, আর জিজ্ঞাসাবাদ দেখা গেল হ্যাঁ লাইসেন্সও না। উল্লেখ্য, বখাটে যুবকদের জন্য শহরে বাড়ছে যান দুর্ঘটনা। নেশাগ্রস্ত অবস্থায় শহরকে তারা হাতের মুঠোতে চাইছে। প্রতিনিয়ত উচ্ছৃঙ্খল যুবকরা শহরে দাপিয়ে বেড়ালেও ট্রাফিক পুলিশের ভূমিকা চরম দুর্বলতা প্রকাশ পায়। তাদের বিরুদ্ধে ইতিবাচক কোনো পদক্ষেপ নেই ট্রাফিক পুলিশদের। শুধুমাত্র নীরব দর্শক হয়ে মন্ত্রী বাহাদুরদের সুরক্ষার দায়িত্ব পালন করছে তারা, যার ফলে সমালোচনার ঝড় বইছে। রাস্তায় বেরিয়ে নিরাপদ নয় সাধারণ মানুষ। বিকট শব্দ করে একে বেঁকে শহরে তারা বাইক চালাচ্ছে, ফলে দুর্ঘটনার হার ক্রমশ বাড়ছে। তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন আরও বেশি কঠোর হওয়ার দাবি তুলছে সাধারণ মানুষ। স্যান্দন টিভি। বৃহস্পতিবার রাতে বৃষ্টির কারণে বিস্তর অংশ জুড়ে জল জমে যায় বিশালগড় থানায়। শুক্রবার সকালে এই ঘটনাটি জানতে পেরে বিশালগড় থানায় ছুটে যান বিধায়ক সুশান্ত দেব। থানার ভেতরে যে সমস্ত জায়গাগুলোতে জল জমেছে সেই জায়গাগুলো ঘুরে দেখেন বিধায়ক। সঙ্গে ছিলেন মহকুমা শাসকের কার্যালয়ের আধিকারিকরা। বিধায়ক সুশান্ত দেব কথা বলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে। তিনি সঙ্গে সঙ্গেই জল নিষ্কাশনের উপর গুরুত্ব দেন। সকালে খবর পেলাম কালকে বর্ষার বৃষ্টির ফলে আমাদের বিশালগড় থানাতে জল জমে আছে। তো আমাদের যারা পুলিশ অফিসাররা আছে ওনাদের যাতায়াতে কষ্ট হচ্ছে কোয়ার্টার থেকে। তো সেই কারণে আসলাম, পৌরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে, ওনারা আসছেন, এক্ষুনি জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুদিনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন এবং মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে। দুদিন ব্যাপী এই দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন এবং মিডিয়া কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে শনিবার। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক বিজয় পাল জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য এই মিডিয়া কর্মশালার আয়োজন। এই কর্মশালায় বাংলাদেশ থেকে আগত এম.এ. তাহেদ এবং কলকাতার সুব্রত নাগ চৌধুরী আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। উপস্থিত থাকবেন ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টের সাধারণ সম্পাদক। রাজ্য সরকারের দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিঙ্কুরায় তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার উপস্থিত থাকবেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রবীণ ৮ জন সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। কল্যাণব্রত চক্রবর্তী, সাধন দেবনাথ, অশোকানন্দ রায় বর্ধন, সমীর ধর, সদাগর সিংহ, রাজকুমার কল্যাণজিৎ সিংহ এবং স্বপন চক্রবর্তীদের সংবর্ধনা দেওয়া হবে। রবিবার হবে দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। রাজ্যের সংবাদ মাধ্যম এবং বৈদ্যুতিক প্রচার মাধ্যমে সাংবাদিকরা কিভাবে সার্কভুক্ত দেশগুলোর সাহায্যে উৎকর্ষ বৃদ্ধি করতে পারে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে। ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুদের সাথে এই বার্তালাপে মিলিত হয়েছে এই কারণেই যে আগামী 24 এবং 25 তারিখ মানে কাল এবং পরশু আমাদের দুদিনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন এবং মিডিয়া ওয়ার্কশপ হবে। এটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সংগঠন সাংবাদিকদের, বার্তাজীবীদের। আমাদের এই সংগঠনে সংবাদপত্র এবং বৈদ্যুতিন প্রচার মাধ্যমের বন্ধুরা আছেন, তাদের পেশাগত উৎকর্ষ বিধানের জন্য আমরা একটা মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করেছি। এই প্রোগ্রামে আমাদের আলোচক হিসেবে বাংলাদেশ ঢাকা থেকে জনাব এম.এ. তাহের, কলকাতা থেকে সুব্রত নাগ চৌধুরী, দুজন এমিনেন্ট জার্নালিস্ট, ওরা ক্লাস নেবেন, মিডিয়া ওয়ার্কশপে অংশ নেবেন। এছাড়া আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষের যে সংগঠন রয়েছে সাংবাদিকদের, সেই সংগঠনের আমরা অ্যাফিলিয়েটেড একটি সংস্থা সংগঠন, সেই ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্ট, তার যে সেক্রেটারি জেনারেল বিপিন ধুলিয়ান, উনিও অলরেডি এসে গেছেন, উনিও থাকবেন। রাজ্য সরকারের দুজন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
নিজের কর্তব্য সেরে বাড়ি ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক পুলিশ কর্মী। গুরুতর আহত এই পুলিশ কর্মীর নাম অজিত রিয়াং। ঘটনা নতুন বাজার থানার অন্তর্গত সুকান্ত কলোনি এলাকায়। উদয়পুর মহকুমার পুলিশ কার্যালয় থেকে TR03M8222 নম্বরের বাইকে করে অজিত রিয়াং বাড়িতে ফিরে আসার জন্য নতুন বাজার সুকান্ত কলোনি এলাকায় আসতেই একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠায়। আমার পিছনে কি করে ধাক্কা দিয়ে দিছে। হ্যাঁ, এরপর আমি তো আর পিছন পারি না, আমি হসপিটালে কিভাবে আছেন করতে পারেন না? আমার নাম হচ্ছে অজিত রিয়াং। হ্যাঁ, কদমতলা সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প দপ্তরের উদ্যোগে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পারদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুব্রত দেবের অফিস কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নিয়োগপত্রগুলো তুলে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুব্রত দেব, ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন। মূলত কিতা লাগে আইছেন আজকে ব্লকে? অফার কোন ডিপার্টমেন্টের? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আজকে শুধু কিতা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার না হেল্পার দে দেওয়া? ওয়ার্কার হেল্পার সব। এটা কদমতলা আরডি ব্লকে মানে অফার খেয়ে তুলিয়া দিছে? শুধু স্যার চেয়ারম্যান। এটা তাইনের অফিস কক্ষে হইছে এটা? এটা আপনারা কিতা কদমতলা সিডিপি অফিসের আন্ডারে সবই? পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের পূর্ব ব্যাতছড়া এন পাড়াতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভা হয় শুক্রবার। সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথা ছেড়ে এদিন ৩৪০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। গেরুয়া পতাকা তুলে দিয়ে দল ত্যাগীদের বরণ করে নেন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। ধারাবাহিক চুরির ঘটনায় অতিষ্ঠ কদমতলা এলাকার সাধারণ মানুষ, কিন্তু কদমতলা থানার পুলিশ আচ্ছন্ন শীত ঘুমে। পুলিশের ঘুম ভাঙাতে শেষ পর্যন্ত কদমতলা থানা ঘেরাও করল স্থানীয় জনতা। বিক্ষোভ প্রদর্শন করল থানার ভেতরে। আগামী ২৪ ঘন্টার মধ্যে চোরেদের গারদে পুড়তে না পারলে পুলিশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দিল কদমতলার বাসিন্দারা। বাড়ি থেকে যাতায়াত পাওয়া যায়, মোবাইল টাকা প্লাস সোনাগোনা যা আছে নিয়ে গেছে। বাজার থেকে কতদিন আসলে ৩-৪ দিন আগে একটা বাইক চুরি হয়েছে। বিভিন্নভাবে চুরির ঘটনা ঘটে। আমরা বর্তমানে এমন বিপদে পড়ছি, ব্যবসা করিয়া রাত্রেবেলা বাজার ভাড়া দেওয়া লাগে, আবার কি মানে বাড়ি ভাড়া দেওয়া লাগে। এই অবস্থা যদি আমরা থাকি, আমরা তো ভালো হইতো না। ওরা আমরা প্রশাসন আছে আইসি, আমরা পুরো গ্রামের জুড়ে আজকে প্রায় ২-২৫০ মানুষ আমরা আইসি। আমরা হলে অতটুকু জানতাম, আমরা কি প্রথম থেকে বাস করতাম কি বাস করতাম না। আজকে এই যে অবস্থা হয়েছে, এই অবস্থায় মানে কোন থেকে আমাদের। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।